অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী জানুয়ারিতেই চীনের সহযোগিতায় শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য 12,000 কোটি টাকা বা প্রায় $1.4 বিলিয়ন একটি বিশাল বাজেট ধরা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ নদী ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে বিবেচিত। এই বিশাল বিনিয়োগ বদলে দিতে পারে সেই উত্তরবঙ্গের দীর্ঘদিনের চেহারা, যেটি বছরের পর বছর ধরে নদী ভাঙন, বন্যা এবং শুষ্ক মৌসুমে পানি শূন্যতায় জর্জরিত। তিস্তা মহাপরিকল্পনার মেয়াদ ধরা হয়েছে 10 বছর। এই সময়কে দুটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে অর্থাৎ প্রথম 5 বছরে প্রকল্পের মূল লক্ষ্য হল তিস্তা নদীর পানি ব্যবস্থাপনাকে একটি টেকসই কাঠামোর মধ্যে নিয়ে আসা। এই ধাপে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদী খননের মতো মৌলিক কাজগুলো। প্রশাসনিক সূত্রে জানা গেছে, চীনের একটি উচ্চ প্রযুক্তিগত প্রতিনিধি দল ইতোমধ্যেই বাংলাদেশে এসে কয়েক মাস ধরে মাঠ পর্যায়ে ব্যাপক জরিপ ও গবেষণা সম্পন্ন করেছে। তারা তিস্তার অববাহিকার ভৌগোলিক, হাইড্রোলজিক্যাল এবং আর্থসামাজিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এই প্রতিনিধি দল তাদের খসড়া পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেছে। এই আলোচনাগুলোতে উভয় পক্ষই প্রকল্পের কারিগরি দিক, পরিবেশগত প্রভাব এবং আর্থিক মডেল নিয়ে একমত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন আশাবাদী যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই এই মহাপরিকল্পনার নির্মাণ কাজ কার্যত শুরু হয়ে যাবে। এই ঘোষণা উত্তরবঙ্গের কোটি মানুষের মধ্যে এক নতুন করে আশার সঞ্চার করেছে, কারণ দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তিস্তা নদীকে ঘিরে যে আন্দোলন, দাবি দেওয়া আর হতাশার চিত্র ফুটে উঠেছিল, তার অবসান ঘটতে চলেছে। এই নদীকে কেন্দ্র করেই উত্তরাঞ্চলের 2 কোটিরও বেশি মানুষের জীবিকা, অথচ এই নদী বছরের পর বছর মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে, ভাঙনের মাধ্যমে কিংবা শুষ্ক মৌসুমে পানি শূন্যতায়। ঠিক এই সমস্ত সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা যেন হয়ে উঠেছে এক নতুন দিগন্তের প্রতিশ্রুতি। তিস্তা নদী শুধু একটি নদী নয়, বলতে গেলে এটি উত্তরবঙ্গের প্রাণ। গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অন্যতম শাখা নদী তিস্তা একসময় ভরা থাকত জল আর জীবনে, কিন্তু আজ সেই নদী হয়ে উঠেছে দুঃখের নামান্তর। নদী ভাঙনে প্রতি বছর ভিটে মাটি হারাচ্ছে হাজার হাজার পরিবার। কৃষকরা সেচের পানির অভাবে জমি অনাবাদি ফেলে রাখতে বাধ্য হচ্ছে। জেলেদের জালে আর আগের মতো মাছ উঠে আসে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রিভারাইন পিপলের এক গবেষণায় উঠে এসেছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 1 লাখ কোটি টাকা। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক বিপর্যয়ও ভয়াবহ। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে হয়ে পড়েছে জলবন্দী শরণার্থী। তারা শহরে গিয়ে অস্থায়ীভাবে বসতি গড়ছে, কিন্তু সেখানের জীবনও হয়ে উঠেছে দুর্বিষহ। মূলত এই সংকটের মূল শেকড় খুঁজে পাওয়া যায় ভারতের পানি ব্যবস্থাপনায়। বিশেষ করে 2014 সাল থেকে প্রতিবেশী রাষ্ট্র একতরফাভাবে শুষ্ক মৌসুমে তিস্তার সব কপাট বন্ধ করে দিচ্ছে। এতে বাংলাদেশের অংশে নদী প্রায় শুকিয়ে যায়, কৃষক চাষ করতে পারে না, মাছ মরে যায়, ফলে ধ্বংস হয় জীববৈচিত্র্য। অথচ বর্ষা এলেই হঠাৎ সব গেট খুলে দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই কয়েক লাখ ঘনফুট পানি নেমে আসে বাংলাদেশের দিকে। তখন উত্তরাঞ্চলের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা তলিয়ে যায় পানির নিচে। এই বৈপরীত্যময় পরিস্থিতি উত্তরবঙ্গকে পরিণত করেছে সবচেয়ে বিপর্যস্ত অঞ্চলে। এই ভয়াবহ বাস্তবতার প্রভাব শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও পরিবেশগত দিক থেকেও সুদূর প্রসারী। যখন শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, তখন কৃষকেরা বাধ্য হন গভীর নলকূপ ব্যবহার করতে। এতে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে সুপেয় পানি সংকট তৈরি করতে পারে। অন্যদিকে নদী ভাঙন ও বন্যায় গৃহহীন মানুষগুলো এক ধরনের স্থায়ী অনিশ্চয়তার মধ্যে পড়ে। তারা তাদের সামাজিক বন্ধন, পেশা এবং জীবন ধারণের স্বাভাবিক উপায় হারায়। অনেক পরিবারকে বাধ্য হয়ে শহর বা অন্য কোথাও চলে যেতে হয়, যেখানে তারা বস্তি বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করে। এই বাস্তুচ্যুতি শিশুদের শিক্ষার সুযোগকে নষ্ট করে এবং নারীদের নিরাপত্তাহীনতাকে বহু গুণে বাড়িয়ে তোলে। এই মানবিক সংকট উত্তরবঙ্গের মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এই বাস্তবতা মোকাবেলা করতেই বহুদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। আওয়ামী লীগ সরকারও একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক জটিলতায় প্রকল্পটি আটকে যায়। উত্তরবঙ্গের মানুষ তাই ভেবেছিল এটা হয়তো আর বাস্তবে পরিণত হবে না। তবে এইবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং চীনের প্রত্যক্ষ সহযোগিতা সেই হতাশার চিত্রকে উল্টে দিয়েছে। এই প্রকল্পের পেছনে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলনকারী সংগঠন, বিশেষ করে তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ, নিরলসভাবে কাজ করেছে। তাদের আন্দোলন শুধু একটি নদীকে বাঁচানোর জন্য ছিল না, বরং উত্তরবঙ্গের মানুষের জীবন ও জীবিকা রক্ষার এক ঐতিহাসিক লড়াই ছিল। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারেও তিস্তা মহাপরিকল্পনা বারবার উঠে এসেছে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি। ভারত বাংলাদেশ পানি বন্টন চুক্তি নিয়ে কূটনৈতিক আলোচনা বছরের পর বছর ধরে ঝুলেছিল, যার
কারণে তিস্তার ভবিষ্যৎ এক অনিশ্চিত কালো মেঘে ঢাকা পড়েছিল। কিন্তু চীনের এই প্রকল্পে যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়। ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি না হওয়ার কারণে বাংলাদেশ বিকল্প পথ খুঁজছিল। চীন সেই সুযোগটি গ্রহণ করে এবং একটি ব্যাপক ভিত্তিক প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। এই পদক্ষেপ একদিকে যেমন বাংলাদেশের জন্য একটি সমাধান নিয়ে এসেছে, অন্যদিকে এটি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। তিস্তা প্রকল্পের মূল কাঠামো অনুসারে আগামী 10 বছরে নদী ব্যবস্থাপনা একটি আধুনিক মডেল দাঁড় করানো হবে। প্রথম 5 বছরে গুরুত্ব দেওয়া হবে সেচ ব্যবস্থার উন্নয়ন, নদী খনন, ভাঙন রোধে, স্থায়ী বাঁধ নির্মাণ এবং পানির সুষম প্রবাহ নিশ্চিত করার দিকে। দ্বিতীয় ধাপে পরিকল্পনায় রয়েছে কৃষি আধুনিকায়ন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মাছ চাষ বৃদ্ধি এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো। এই পুরো কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় নদী ব্যবস্থাপনা প্রকল্প। প্রথম ধাপের কাজগুলো কারিগরিভাবে অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। প্রথমত নদী খনন করা হবে যাতে নদীর গভীরতা বাড়বে এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হবে। এর ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং নৌ চলাচলের সুযোগও তৈরি হবে। অন্যদিকে স্থায়ী বাঁধ নির্মাণের ফলে তিস্তার উভয় পাড়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে, যা বর্ষার বন্যার সময় ভাঙন রোধে কার্যকর হবে। এই বাঁধগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত না হয় এবং তা নিয়ন্ত্রিত হয়। এই বাঁধের ওপরে রাস্তা, সাইক্লিং ট্র্যাক এবং পর্যটন কেন্দ্র তৈরি করারও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেচ ব্যবস্থার উন্নয়ন একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার করে পানিশূন্যতার সময়েও কৃষকরা পর্যাপ্ত পানি পাবে। ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংকলারের মতো উন্নত পদ্ধতি ব্যবহার করে পানির অপচয় কমানো সম্ভব হবে। এর ফলে যে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে আছে তা আবার চাষের আওতায় আসবে। এরপরে দ্বিতীয় ধাপের কাজগুলো মূলত প্রথম ধাপের সফলতার উপর নির্ভর করবে। যখন নদীর পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে তখন কৃষি উৎপাদন বহুগুণে বাড়বে। এর ফলে ফুড প্রসেসিং ফ্যাক্টরি, কোল্ড স্টোরেজ এবং প্যাকেজিং ও লজিস্টিক সাপোর্ট সেন্টারের মতো নতুন শিল্প গড়ে উঠবে। এই শিল্পগুলো শুধু কর্মসংস্থানই তৈরি করবে না, বরং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে। অর্থনৈতিকভাবে এই প্রকল্প বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা বয়ে আনতে পারে। কৃষিখাত সবচেয়ে বেশি লাভবান হবে। দীর্ঘদিন ধরে পানি শূন্যতার কারণে অনাবাদি পড়ে থাকা কয়েক লাখ হেক্টর জমি আবার চাষযোগ্য হবে। ধান, গম, ভুট্টা উৎপাদন বহুগুণে বাড়বে। একই সঙ্গে বাড়বে সবজি চাষ, মাছ চাষ ও দুগ্ধ শিল্প। উত্তরবঙ্গ হয়ে উঠতে পারে দেশের নতুন খাদ্য ভাণ্ডার। কৃষিকে ঘিরে নতুন শিল্প গড়ে উঠবে। এসব মিলিয়ে প্রকল্প সফল হলে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার বাড়তি আয় পেতে পারে। তবে শুধু অর্থনৈতিক লাভ নয়, সামাজিক দিক থেকেও এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। নদী ভাঙনে বাস্তুচ্যুত মানুষ আবার নিরাপদ আশ্রয় পেতে পারে। বহু পরিবার যাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, যাদের স্বাস্থ্য সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল, তারা নতুন করে জীবন শুরু করতে পারবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটা বিশাল স্বস্তির বিষয় হবে, কারণ বাস্তুচ্যুত হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে নারীরাই। তাদের জন্য নিরাপত্তাহীনতা, সামাজিক বৈষম্য ও আর্থিক সংকট একসঙ্গে এসে দাঁড়ায়। বাঁধ তৈরি হলে অন্তত একটা স্থায়ী নিশ্চয়তা তারা পাবে। এর ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ পাবে, যা তাদের জীবন মানকে আমূল পরিবর্তন করে দেবে। শুধু তাই নয়, পরিবেশগত দিক থেকেও প্রকল্পটি সুফল বয়ে আনতে পারে। সঠিকভাবে পানি নিয়ন্ত্রণ করা গেলে জীববৈচিত্র্য ফিরবে, মাছের প্রজনন বাড়বে, ছোট নদী খালগুলো আবার সচল হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কোনো বাঁধ বা খনন যেন পরিবেশের জন্য হুমকি না হয়। তাই পরিকল্পনাটি টেকসই ও পরিবেশ বান্ধব হতে হবে। চীনের প্রকৌশলগত দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ, কারণ তাদের নিজেদের দেশে ইয়াংসি ও হলুদ নদীর মতো বড় নদীর ব্যবস্থাপনা প্রকল্পে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। রাজনৈতিক দিক থেকেও তিস্তা মহাপরিকল্পনা একটি বড় বার্তা বহন করছে। এক দশকেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গের মানুষ যে দাবিতে আন্দোলন করেছে, সেটি এবার বাস্তবে রূপ নিচ্ছে। তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেছেন, 10 বছরের বেশি সময় ধরে আমরা আন্দোলন করে আসছি। বিগত সরকার ব্যর্থ হয়েছিল। এবারকার উদ্যোগে অববাহিকার মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের কূটনীতিতেও প্রভাব ফেলবে, কারণ দীর্ঘদিন ধরে ভারতকে কেন্দ্র করে বাংলাদেশের পানি ব্যবস্থাপনার কূটনীতি গড়ে উঠেছিল। কিন্তু এবার চীনের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিস্থিতি নতুন রূপ নিতে যাচ্ছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই প্রকল্প কি সত্যি বদলে দেবে উত্তরবঙ্গের ভাগ্য? সফল হলে তিস্তা মহাপরিকল্পনা শুধু নদী ভাঙন রোধ করবে না, বরং বদলে দেবে কৃষি, অর্থনীতি, শিল্প ও মানুষের জীবনমান। আবার ব্যর্থ হলে এই প্রকল্প কোটি কোটি টাকার অপচয় এবং নতুন হতাশা ছাড়া কিছুই বয়ে আনবে না। তাই সবার দৃষ্টি এখন জানুয়ারির সেই প্রথম সপ্তাহে, যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ।